শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে। ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বোঝায়? একটি প্রতিষ্ঠানের নগদান বই এবং ব্যাংক বিবরণী বা পাস বইয়ের উদ্ভিদের মধ্যে যে গরমিল দেখা যায় সেটা সমন্বয় সাধনের মাধ্যমটাই হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী। ধরো আমরা হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো আমাদের সকল লেনদেন যে নগদেই সম্পন্ন হবে তা কিন্তু নয়। অনেক লেনদেন আমরা ব্যাংকের মাধ্যমে সম্পাদন করি, বিশেষ করে আধুনিক যুগে আমাদের বেশিরভাগ লেনদেনই কি ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। তো এখন একজন ব্যবসায়ী বা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার ব্যাংক সংক্রান্ত লেনদেন কোন বইতে লিপিবদ্ধ করে? নগদান বইতে লিপিবদ্ধ করে। ধরো আমরা দেনাদারের কাছ থেকে একটি চেক পেলাম, সেটা কি ব্যাংকে জমা দিলাম, সেটা আমরা কি করব? নগদান বই এই যে এই পাশে ডেবিট পাশে লিপিবদ্ধ করলাম। বা আমরা নিজেরা একটি চেক জমা করে 20,000 টাকার একটি চেক এই পাশে জমা করলাম। এরপর ধরো যে আমরা যে শুধু চেক পেয়ে ব্যাংকে জমা করছি তা না, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারি, বাড়ি ভাড়া দিতে পারি, বেতন দিতে পারি, আবার প্রদেয় বিলের অর্থ পরিশোধ করতে পারি, সেগুলো আমরা কি এই পাশে লিপিবদ্ধ করছি। তো দেখো একটা নির্দিষ্ট সময় পরে দেখলাম যে আমাদের ব্যাংকে জমার পাশে 5 লাখ টাকা হলো, আর এই পাশে ধরে এগুলো সব মিলে হলো 3 লাখ টাকা। তাহলে আমাদের ব্যালেন্স কত থাকবে? ব্যালেন্স থাকবে হচ্ছে 2 লাখ টাকা। এই যে আমরা নগদান বইয়ে ব্যাংকের ব্যালেন্স পেলাম হচ্ছে 2 লাখ টাকা। এখন ব্যাংক তো একটা প্রতিষ্ঠান, এই ব্যাংকে তো অনেক গ্রাহক আছে, লক্ষ লক্ষ গ্রাহক আছে। তো ব্যাংক কি করে? তার প্রত্যেকটি গ্রাহকের যে লেনদেনগুলো সেগুলো হচ্ছে সে ব্যাংক বিবরণী বা পাস বইয়ে রাখে। এখন একটা নির্দিষ্ট সময় পরে যখন দেখলাম আমার নগদান বইয়ের ব্যালেন্স হচ্ছে 2 লাখ টাকা, তাহলে ব্যাংকের যে আমার একটা অ্যাকাউন্ট আছে সেখানেও কি আমার ব্যালেন্স 2 লাখ টাকা হওয়ার কথা। কিন্তু দেখা যাবে যে বিভিন্ন কারণে হয়তো ব্যাংকের যে ব্যালেন্স এবং নগদান বইয়ের যে ব্যালেন্স সেখানে গরমিল আছে। এটা বিভিন্ন কারণ হতে পারে, ব্যাংকের ভুলের কারণ হতে পারে, নগদান বইয়ের ভুলের কারণ হতে পারে, অথবা এমন হতে পারে যে নগদান বই একটি লেনদেন লিপিবদ্ধ করলো কিন্তু সেটা এখনো ব্যাংক জানে না, ব্যাংক লিপিবদ্ধ করেনি। আবার ব্যাংক একটা লেনদেন লিপিবদ্ধ করলো কিন্তু নগদান বই জানে না, যার ফলে সে লিপিবদ্ধ করেনি। এরকম বিভিন্ন কারণে হচ্ছে নগদান বই আর এই ব্যাংক বিবরণীর যে ব্যালেন্স এর মধ্যে গরমিল হতে পারে। তো এই যে গরমিল সাধন করা হয়, এটা মিলকরণ করা হয়, এই মিলকরণ করাটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী আরো বিস্তারিত কিভাবে অঙ্ক করতে হবে সেটা জানার জন্য আমরা উদাহরণের সাহায্যে অঙ্কগুলি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার জন্য আমাদেরকে এই ব্যাংক সমন্বয় কোনগুলো যোগ করতে হবে, কোনগুলো বিয়োগ করতে হবে, এগুলোর জন্য একটা পরিষ্কার কনসেপ্ট আমাদের থাকতে হবে। মুখস্থ করার মাধ্যমে যে এই লেনদেনগুলো যোগ করব বা এগুলো বিয়োগ করবো, এগুলো মুখস্থ করার মাধ্যমে করতে গেলে ভুল হয়ে যাবে। তো একটা কনসেপ্ট থাকতে হবে। এই যে এর আগে তোমাদেরকে বলেছিলাম যে নগদান বইয়ের ব্যাংক সমন্বয় বিবরণী যে প্রস্তুত করা হয় সেটা 3টা পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে এক ধাপ পদ্ধতি, একটা হচ্ছে দ্বৈত জেদ পদ্ধতি, আর একটা হচ্ছে সংশোধনী পদ্ধতি। তো আমরা আজকে মূলত এই ক্লাসে এক ধাপ পদ্ধতিতে কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয় সেটাই আলোচনা করব। এর জন্য আমরা প্রথমে একটি ব্যাংক সমন্বয় বিবরণী ছক করে দিই। যেহেতু আমরা
তো ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন হচ্ছে আলম ব্রাদার্সের। আমরা উপরে প্রতিষ্ঠানের নাম লিখব আলম ব্রাদার্স। ব্যাংক সমন্বয় বিবরণী। আর এখানে তারিখটা দেওয়া আছে 31শে ডিসেম্বর 2015। প্রশ্নেতে দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা লিখে ফেলি। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 20,000 টাকা। যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করব, অঙ্ক আমরা দুভাবে করতে পারি। নগদান বইয়ের সাথেও মিলাতে পারি, আবার ব্যাংক বিবরণী বা পাস বইয়ের সাথেও মিলাতে পারি। তো আমাদের অঙ্কে হচ্ছে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, তাহলে আমাদের মিলাতে হবে কার সাথে? যেহেতু নগদান বই মোতাবেক দেওয়া আছে, মিলাতে হবে পাস বই কিংবা ব্যাংক বিবরণীর সাথে। আমি ফার্স্টে তোমাদেরকে ফরম্যাটটা করে দেখাচ্ছি। তাহলে আমরা মিলাবো হচ্ছে ব্যাংক বিবরণী। এখানে পাস বই লিখলেও চলবে, অনেকে পাস বই লিখে না। ব্যাংক বিবরণীটা বহুল প্রচলিত এখন। ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন সমন্বয় করব কিভাবে? যে লেনদেনগুলো দেওয়া আছে, কিছু লেনদেন এটার সাথে যোগ হবে, কিছু লেনদেন বিয়োগ হবে। যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা ব্যাংক বিবরণীর যে সঠিক ব্যালেন্স সেটা পেয়ে যাব। এই ফরম্যাট দেখে তাহলে একটা জিনিস আমাদের পরিষ্কার হয়ে গেছে কি, যে যখন আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করব, তখন আমাদের মিলাতে হবে কি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে। আর যদি এখানে নগদান বই মোতাবেক আমরা ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে শুরু করতাম, তাহলে আমাদের মিলাতেও হতো পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্তের সাথে। এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও প্রশ্নপত্রে এগুলো বলা থাকে, তারপর এটা খেয়াল রাখা দরকার। তো নগদান বই মোতাবেক আমাদের ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা আমরা আউটার কলামে লিখলাম। এখন এখানে আমি একটা ছোট ঘর এঁকে নিচ্ছি। এটা ধরা হচ্ছে ব্যাংক। যেটা বলছিলাম যে আমরা যদি মুখস্থ রাখি যে এই লেনদেনগুলো যোগ করব আর এইগুলো বিয়োগ করব, তাহলে কিন্তু অঙ্ক তোমরা কখনোই করতে পারবে না, অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের কনসেপ্ট এইভাবে আমরা রাখতে পারি যে যেহেতু অঙ্ক করছি নগদান বই মোতাবেক, মিলাচ্ছি কার সাথে? পাস বইয়ের সাথে বা ব্যাংক বিবরণীর সাথে। এই ব্যাংক বিবরণী বা পাস বই কে প্রস্তুত করে? ব্যাংক কর্তৃপক্ষ। তা আমরা ধরে নিলাম এই যে আমাদের ব্যাংক। এখন ব্যাংকের সাথে মিলাতে হলে ব্যাংক যেগুলো যোগ করেছে আমাদেরকে সেগুলো যোগ করতে হবে, আবার ব্যাংক যেগুলো বিয়োগ করেছে সেগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। আচ্ছা, তো যখন আমরা একটা লেনদেন নিব, তখন আমরা ব্যাংকের কাছে কোশ্চেন করব যে ব্যাংকে কি আমার অ্যাকাউন্টের টাকা বেশি আছে, যোগ অবস্থায় আছে, বৃদ্ধি পেয়েছে, তাহলে সেই লেনদেন এখানে যোগে লিখব। যদি ব্যাংক থেকে অ্যান্সার আসে যে না আমার অ্যাকাউন্টের টাকা কমে গেছে বা কোনো কারণে হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে আমরা সেটা বিয়োগ করব। কিভাবে সেটা দেখো। প্রথম লেনদেন আছে যে জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। কি? একটা চেক আমরা জমা করেছি কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো ক্রেডিট করা হয়নি, মানে ব্যাংক বিবরণীতে কিন্তু এখনো লিপিবদ্ধ করা হয়নি, চেক জমা দেওয়া হয়ে গেছে। তো যখনই আমরা চেক জমা দিয়েছি, আমরা কিন্তু নগদান বইতে ঠিকই লিপিবদ্ধ করেছি, নগদান বইতে কিন্তু আমাদের লিপিবদ্ধ করা হয়ে গেছে। এখন ব্যাংকে
আমরা এখন এটা জমা করিনি, তার মানে কি ব্যাংকে যে আমার টাকা আছে সে টাকার পরিমাণটা কি এখনো বৃদ্ধি পায়নি, এটা হচ্ছে হ্রাস অবস্থায় আছে, ব্যাংকে বাড়েনি। তাহলে কি করতে হবে, আমি এখানেও বাড়াতে পারবো না, ব্যাংকে যেহেতু হ্রাস অবস্থায় আছে আমাকে এখানে কমাতে হবে, বিয়োগ করে দেখাতে হবে। তাহলে জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি বা উপস্থাপন করা হয়নি, সেটা কি হবে নগদান বইয়ের ব্যালেন্সের সাথে বিয়োগ করতে হবে। যেহেতু ব্যাংকের ব্যালেন্স এখন কম, তাহলে এখানে আমাকে কম করতে হবে মেলানোর জন্য। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখব জমাকৃত চেক ক্রেডিট করা হয়নি। জমাকৃত চেক ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। কত টাকা? 3000 টাকা। তারপরে লেনদেন আছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। মানে চেকটা কে ইস্যু করে? চেক ইস্যু করে হচ্ছে আমানতকারী বা যে ব্যবসায়ী, সে আমি চেক ইস্যু করছি, চেকটা ইস্যু করা হয়েছে। যখন আমরা চেক ইস্যু করেছি আমরা কিন্তু নগদান বইতে সেটা ক্রেডিট থেকে লিপিবদ্ধ করে ফেলেছি, কিন্তু ব্যাংকে যখন প্রশ্ন করা হলো যে ব্যাংক ইস্যুকৃত চেকটা পেয়েছে, কিন্তু ধরো একজন পাওনাদারকে আমরা হচ্ছে একটা চেক দিয়েছি, হ্যাঁ ধরো জানুয়ারি মাসে চেক দিলাম, আর জানুয়ারি মাসে অঙ্কটা আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করে ফেলেছি, কিন্তু সে পাওনাদার এখনো সেই চেকটা নিয়ে ব্যাংকে যায়নি। তো যে পর্যন্ত সে ব্যাংকে যাবে না, চেকটা উপস্থাপন করবে না, আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা কমছে না। তার মানে কি ইস্যুকৃত চেক যেহেতু আমাদের ব্যাংক উপস্থাপনই করা হয়নি, তাহলে কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমেছে না বেড়েছে? টাকা কিন্তু বৃদ্ধি অবস্থাতেই আছে, টাকা কমেনি, বৃদ্ধি অবস্থাতেই আছে। ব্যাংক হচ্ছে না ইস্যুকৃত চেক তো ব্যাংকে আসেনি, এখান থেকে টাকা উত্তোলন করা হয়নি। তাহলে যেহেতু ব্যাংক বলছে যে আমার অ্যাকাউন্টে টাকা এখনো বেশি আছে, তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যুকৃত চেক আমি একটু সংক্ষেপে লিখছি, উপস্থাপিত হয়নি। এখানে টাকা দেওয়া আছে 2000। তারপরে লেনদেন হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এখনো কিন্তু নগদান বই সেটা জানে না, যার ফলে নগদান বই লিপিবদ্ধ করেনি, ফলে তাদের উদ্ভিদের মধ্যে কি গরমিল দেখা দিয়েছে। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে তাহলে কি আমাদের টাকা বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই ব্যাংক যে সুদ মঞ্জুর করে সেটা আমানতকারীর জন্য বা ব্যবসায়ের জন্য হচ্ছে কি একটি আয়, এর কারণে তার টাকা কি বৃদ্ধি পাবে। ব্যাংক সুদ মঞ্জুর করলে তার টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যাংকে যদি আমার টাকা বেশি দেখায়, এখানে আমাকে বেশি দেখাতে হবে, আর বেশি দেখালে আমাকে যোগ করতে হবে। তাহলে আমরা লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। অ্যামাউন্ট দেওয়া আছে 50 টাকা। তারপরে লেনদেন হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক চার্জ ধার্য করেছে, বিভিন্ন কারণে ব্যাংক চার্জ ধার্য করতে পারে। তো দেখা গেল সে আমাদের একটা প্রদবিলের অর্থ পরিশোধ করে দিল, সেই ক্ষেত্রে চার্জ ধার্য করতে পারে, বা আমাদের অ্যাকাউন্টের উপর একটা নির্দিষ্ট পরিমাণে টাকা ধার্য করতে পারে। তো ব্যাংক চার্জ হচ্ছে আমাদের জন্য খরচ, আমানতকারীর খরচ। ব্যাংক যখন সুদ চার্জ করবে বা কোনো খরচ চার্জ করবে, তখন কি হবে, আমার অ্যাকাউন্টের টাকা কমে যাবে। অ্যাকাউন্টের টাকা অবশ্যই কমে যাবে, কারণ ব্যাংক যে চার্জটা নেবে সে তো আমার অ্যাকাউন্টের টাকা থেকেই কেটে নিবে। তো যখন অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিল তখন কি আমার টাকাটা কমে গেল। যেহেতু ব্যাংকে টাকা কমে গেছে, তাহলে আমাকে এখন এখানেও কমাতে হবে, কমালে বিয়োগ করে দেখাবো। তাহলে আমরা লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হচ্ছে 40 টাকা।
এটা যোগ করলে আসবে হচ্ছে 22,050 টাকা। আর বিয়োগের আইটেমগুলো যোগ করে আমরা পাচ্ছি 3,040 টাকা। এটা থেকে বিয়োগ করে আমরা পাবো 19,010 টাকা। তাহলে আমরা দেখলাম যে নগদান বই মোতাবেক আমাদের ব্যাংক ব্যালেন্স হচ্ছে 20,000 টাকা। আমরা প্রয়োজনীয় যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত পেলাম 19,010 টাকা। বাস এরকমই অঙ্ক। এভাবেই তোমার বিশেষ করে যে লেনদেনগুলো আসে, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে বা জমাকৃত চেক লিপিবদ্ধ করা হয়নি, ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক চার্জ ধার্য করেছে, ব্যাংক সরাসরি প্রদত্ত বিলের অর্থ পরিশোধ করেছে বা কোনো দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, এই লেনদেনগুলো নিয়ে সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো এই অঙ্কে আমরা যেটা শিখলাম যে নগদান বই মোতাবেক যদি আমরা ব্যাংক জমার উদ্বৃত্তনে শুরু করি, মিলাতে হবে কি ব্যাংক বিবরণীর সাথে। তো সেক্ষেত্রে এগুলো আমরা যোগ করেছি আর এগুলো হচ্ছে কি বিয়োগ করেছি। এখন পরবর্তী যে অঙ্ক আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি সেটা হবে যে যদি আমরা ব্যাংক বিবরণী অঙ্ক নিয়ে শুরু করি তাহলে কার সাথে মিলাবো, আর সেক্ষেত্রে কোন আইটেমগুলো যোগ হবে এবং কোন আইটেমগুলো বিয়োগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব সিলেট বোর্ড 2017 সালের প্রশ্নের আলোকে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নিয়ে যদি আমরা অঙ্ক শুরু করি তাহলে নগদান বই মোতাবেক কিভাবে করতে হবে বা মিলাতে হবে। জনাব সুমামা আতিফের ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2016 তারিখে। এখানে প্রথমে দেওয়া আছে যে ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা হচ্ছে 25,800 টাকা। তো আমরা হেডিং লিখে নিলাম ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 25,800 টাকা। তাহলে আগের অঙ্কে আমরা শুরু করেছিলাম নগদান বই মোতাবেক, মিলিয়েছিলাম কি ব্যাংক বিবরণীর সাথে। এখন আমরা শুরু করছি ব্যাংক বিবরণী নিয়ে, তাহলে আমাদেরকে মিলাতে হবে নগদান বইয়ের সাথে। আগের কনসেপ্ট অনুযায়ী করব যে তখন আমরা ব্যাংকের কথা শুনছিলাম যে ব্যাংকে কি যোগ করেছে না বিয়োগ করেছে, ব্যাংকে কমেছে না বেড়েছে, সেই হিসাবে আমরা যোগ বিয়োগ করেছিলাম। তাহলে এখন যেহেতু আমরা নগদান বইয়ের সাথে মিলাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে নগদান বই কি রেসপন্স করছে, নগদান বই কি যোগের কথা বলছে না বিয়োগের কথা বলছে। নগদান বইতে যদি কোনোভাবে যোগের কথা বলে আমরাও যোগ করব, নগদান বই যদি কোনোভাবে বিয়োগের কথা বলে আমরা সেই ক্ষেত্রে এখানে বিয়োগ করব। এক নম্বরে আছে চেক জমা কিন্তু আদায় হয়নি। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। এখন যখনই চেক জমা দেওয়া হয়েছে সাথে সাথে কি নগদান বই লিপিবদ্ধ করেছে না, নগদান বই চেক জমা করে কি সে ডেবিট থেকে দেখিয়েছে, তার মানে টাকা সে যোগ করেছে চেক জমা দেওয়ার সাথে সাথে যে আমার ব্যাংকে তো টাকা বেড়েছে অ্যাকাউন্টে। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ যখন জিজ্ঞাসা করলো যে নগদান বই টাকা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, নগদান বই থেকে কি রেসপন্স আসলো যে চেক জমা দেওয়ার সাথে সাথেই তো নগদান বই লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এখানেও আমরা কি করব, যেহেতু নগদান বই যোগ দেখাচ্ছে আমরাও এখানে যোগ করব। চেক জমা কিন্তু আদায় হয়নি 5,600 টাকা। যেভাবে প্রশ্ন লেখা আছে আমরা সেভাবেই লিখব, চেক জমা কিন্তু আদায় হয়নি। তোমরা আগের অঙ্কে দেখেছিলে জমাকৃত চেক আদায় হয়নি বা ক্রেডিট হয়নি, সেটা আমরা বিয়োগ করেছিলাম। এখানে আমরা বিপরীতটা করব। আদায় হয়নি হচ্ছে 5,600 টাকা। তারপরে লেনদেন হচ্ছে ইস্যুকৃত চেক উপস্থাপন করা হয়নি। তো চেক যখন ইস্যু করেছে ব্যবসায়ী বা আতঙ্কে যখন চেক ইস্যু করেছে সাথে সাথে কি সে তার বইতে বিয়োগ করেছে, তাই না? চেক ইস্যু করা মানে কি সে কোনো পরিশোধ সাপেক্ষে পাওনাদারকে হোক, বেতন বাবদ হোক, যে কোনো একটা পরিশোধ সাপেক্ষে চেকটা সে ইস্যু করেছে। তার মানে কি সে নগদান বইতে সেটা বিয়োগ করে দেখিয়েছে। যেহেতু তোমরা নগদান বই অঙ্ক করেছো, নগদান বই সম্পর্কে তোমাদের তো ক্লিয়ার
তারপরে লেনদেন হচ্ছে পাওনাদারকে ইস্যুকৃত 2424 টাকার চেক নগদান বইতে 2442 টাকায় লিপিবদ্ধ করা হয়েছে। তার মানে নগদান বই একটি ইস্যু চেক করেছে, যেটা হচ্ছে কি 2424 টাকা, কিন্তু সেটা নগদান বইতে কি করা হয়েছে 2442 টাকায় লিপিবদ্ধ করা আছে। দেখো নগদান বইতে 2424 টাকার চেক ইস্যু করলো, সেই ইস্যুকৃত চেকটা যখন ব্যাংকে যাবে, ব্যাংক কি সেই 2424 টাকায় ইস্যু দেখাবে না, অ্যাকাউন্ট থেকে কমে যাবে। কিন্তু এই যে 2442 টাকা, এই ভুলটা কার? এটা কি নগদান বইয়ের ভুল, এটা তো ব্যাংকের ভুল না। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটা যে পার্থক্য আসবে হচ্ছে 18 টাকা। এই 18 টাকা যে বেশি লিখেছে নগদান বই, সে ভুল করে লিখেছে। এখন যদি আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী নগদান বইয়ের সাথে মিলাতে হয়, সে ভুলটাকে আমাদের কি কমাতে হবে, ঠিক আছে? যে সে 2424 টাকা চেক ইস্যু করেছে, ব্যাংক কিন্তু সঠিক লিপিবদ্ধ করেছে, ভুল করেছে নগদান বই। এই যে 18 টাকার ভুল বেশি লিপিবদ্ধ করেছে, সেটা এখন আমাদেরকে এখানে কমিয়ে দিতে হবে মিলানোর জন্য। তাহলে আমরা লিখব নগদান বইতে ভুল লিপিবদ্ধ, খুব সংক্ষেপে লিখলাম, এখানে যদি একটু জায়গা কম। নগদান বইতে ভুল লিপিবদ্ধ করা হয়েছে কত টাকা? 2442 মাইনাস 2424, 18 টাকা। 4 নম্বর লেনদেনে আছে অমর্যাদাকৃত চেক। একটা চেক কখন অমর্যাদাকৃত হয়? যে চেকটা আমি জমা দিয়েছি, আমি টাকা আদায়ের জন্য ব্যাংক থেকে টাকা আদায়ের জন্য চেকটা জমা দিয়েছি, কিন্তু সেই চেকটা কি অমর্যাদাকৃত হয়েছে। হয়তো সেখানে যার কাছ থেকে চেক পেয়ে আমরা জমা দিয়েছি, ধরো কোনো দেনাদারের কাছ থেকে চেক পেলাম, দেনাদারের কাছ থেকে চেক পেয়ে তো সেটা আমরা হচ্ছে নগদান বইতে কি প্লাস করেছি, নগদান বইতে কি প্লাস করেছি, কিন্তু হয়তো তার অ্যাকাউন্টে টাকা নেই বা বিভিন্ন যে কোনো কারণে ব্যাংক সেটাকে অমর্যাদা করেছে, চেকটা জমা হয়নি, কিন্তু আমি তো নগদান বইতে যোগ করেছি। ব্যাংক যা করুক, আমি নগদান বইতে কি যোগ করলাম, তাহলে এখন আমাকে নগদান বইয়ের সাথে মেলানোর জন্য এখানেও আমাকে যোগ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে অমর্যাদাকৃত চেক। অমর্যাদাকৃত চেক হচ্ছে 2400 টাকা। 5 নম্বর লেনদেন হচ্ছে 2016 সালে ব্যাংক সার্ভিস চার্জ 1000 টাকা এবং তার উপর 15% ভ্যাট। তার মানে ব্যাংক সার্ভিস চার্জ করেছে 1000 টাকা, তার সাথে প্লাস 15% ভ্যাট আছে। তাহলে সার্ভিস চার্জ হচ্ছে 1000 টাকা আর 15% ভ্যাট হচ্ছে 15% ভ্যাট হবে 150 টাকা। এই হচ্ছে 1150 টাকা। এটা কিন্তু ব্যাংক তার বইতে লিপিবদ্ধ করেছে, পাস বই কিংবা ব্যাংক বইতে লিপিবদ্ধ করেছে, নগদান বই কিন্তু জানে না। নগদান বই জানলে তো সেটা কি বিয়োগ করতো না, যেহেতু নগদান বই জানে না, নগদান বই যদি এটা বিয়োগ করতো তাহলে কি ব্যাংক ব্যালেন্স কমতো, কিন্তু না জানার কারণে, লিপিবদ্ধ না করার কারণে নগদান বইয়ের ব্যালেন্স কি কমে আছে না বেড়ে আছে? বেড়ে আছে, কারণ যেহেতু একটা খরচ চার্জ করেনি, তার কিন্তু এই 1150 টাকা এখানে বেশি দেখাচ্ছে। 1150 টাকা এখানে কি বেশি দেখাচ্ছে না? যেহেতু নগদান বই বলছে আমার এখানে বেশি আছে 1150 টাকা, আমরা এখানে বেশি দেখাবো। তাহলে হচ্ছে আমরা লিখব ভ্যাট সহ ব্যাংক সার্ভিস চার্জ। ভ্যাট সহ ব্যাংক সার্ভিস চার্জ 1000 প্লাস 150, 1150 টাকা।
কম লিখেছে 200 টাকা। আমাদের শেষ লেনদেনটা হচ্ছে প্রাপ্য নোট 5000 টাকা ও সুদ 200 টাকা ব্যাংক কর্তৃক আদায় এবং ব্যাংক এই বাবদ 150 টাকা আদায় খরচ ধার্য করেছে। তার মানে প্রাপ্য নোটে 5000 টাকা, ব্যাংক প্রাপ্য নোটে 5000 টাকা, তার সাথে সুদ ছিল হচ্ছে 200 টাকা। এই 5200 টাকা ব্যাংক আদায় করেছে। আগে আমরা এই পার্টটা দেখে নিই। ব্যাংক যে 5200 টাকা আদায় করেছে এটা কিন্তু ব্যাংক জানে, নগদান বই জানে না। নগদান বই না জানার কারণে কি নগদান বই টাকা কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? 5200 টাকা আদায় হয়েছে, এটা যদি নগদান বই জানতো, নগদান বই কি এটা যোগ করতো? যোগ করলে কিন্তু ব্যালেন্সটা বেশি দেখাতো। কিন্তু যেহেতু নগদান বই জানেই না যে 5200 টাকা আমার আদায় হয়েছে, নগদান বই তো লিপিবদ্ধ করেনি, যার কারণে কি হচ্ছে যে নগদান বইয়ের ব্যালেন্স কম দেখাচ্ছে। তো নগদান বই যেহেতু আমার ব্যালেন্সটা কম দেখাচ্ছে 5200 টাকা, আমি এখানেও কমিয়ে নিই। লিখব সুদ সহ প্রাপ্য নোটের টাকা আদায়। ব্যাংক কর্তৃক সুদ সহ প্রাপ্য নোটের টাকা আদায়। এখানে আমি ব্রাকেটে দেখিয়ে দিব 5000 প্লাস 200, 5000 প্লাস 200, 5200 টাকা। এটার আরেকটি পার্ট ছিল, এই যে প্রাপ্য নোটের টাকা ব্যাংক কষ্ট করে আদায় করেছে, এর জন্য সে কিন্তু একটা খরচও নিবে, সে একটা চার্জ করবে। সে 150 টাকার একটা আদায় খরচ ধার্য করেছে। এর আগে আমরা কিন্তু খরচের একটা এন্ট্রি দেখেছি, ব্যাংক যে আদায় খরচ ধার্য করেছে কত টাকা? 150 টাকা। এই 150 টাকা আদায় খরচ ধার্য করেছে, নগদান বই কি জানে? জানে না। যদি জানতো সে 150 টাকায় কি কমিয়ে দিত না? কিন্তু না কমার কারণে কি এই 150 টাকা নগদান বই কি বেশি দেখাচ্ছে। 150 টাকার খরচটা নগদান বই লিপিবদ্ধ করেনি, কারণ সে তো জানেই না, যার কারণে 150 টাকা নগদান বইয়ের ব্যালেন্সে বেশি শো করছে। তো নগদান বই যেহেতু বেশি দেখাচ্ছে, আমাকে এখানেও বেশি দেখাতে হবে। সো আমরা এখানে এটা যোগ করব। লিখব ব্যাংক কর্তৃক আদায় খরচ ধার্য। ব্যাংক কর্তৃক আদায় খরচ ধার্য 150 টাকা। লেনদেন শেষ। এই সিলেক্ট 2017 সালে সুমামা আতিফের কয়টা লেনদেন ছিল? এখন আমরা যোগ করে দেখি। এটা যোগ করলে আসবে 150 টাকা। এখানে আসছে 13,418 টাকা। তো আমরা যোগের আইটেমগুলো যোগ করে পেলাম 9300 টাকা, সেটা ব্যালেন্সের সাথে যোগ করে পাচ্ছি 35,100। আর বিয়োগের আইটেমগুলো যোগ করে পেয়েছি 13,418 টাকা, এটার সাথে বিয়োগ করে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত আমরা পেলাম 21,682 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের অঙ্ক। এই অঙ্কটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। এখানে অঙ্কে তো রিকোয়ারমেন্ট ক, খ, গ তিনটা দেওয়া আছে, কিন্তু শুধুমাত্র ব্যাংক সময়ের বিবরণটা তোমরা না দেখে নিজেরা প্র্যাকটিস করবে। এবং অঙ্কের যেখানে তোমাদের সমস্যা বা কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারছো না, সেটা অবশ্যই জিজ্ঞাসা করবে। তো
এটা জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।